বাংলাদেশে প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত এক সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যা দেখলেন, যা শুনলেন তা ঠিক। বাংলাদেশে বিমান ধরতে যাচ্ছিলেন চট্টগ্রামের বিমান, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিমানবন্দর থেকে বাংলাদেশের গোয়েন্দারা তুলে নিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকনের যিনি হিন্দু সনাতনী নেতা, তাঁকে। অর্থাৎ জামাতরা বাংলাদেশে আরও সক্রিয়। মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে তারা পুরোপুরি ঢুকে পড়েছে এবং মোহাম্মদ ইউনূসের সরকারও এখন এই মুহূর্তে বাংলাদেশে একটি অতীব সাম্প্রদায়িক শক্তি হিসেবে চিহ্নিত। তাহলে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করার কোনো কারণ হয় না। কি করছিলেন তিনি? সনাতনীদের জাগ্রত করছিলেন। চট্টগ্রাম থেকে রংপুর একটার পর একটা জাগ্রত সমাবেশ করেছেন। সেই মানুষটাকে গ্রেফতার করার খুব প্রয়োজন ছিল। একসঙ্গে 20 জনের বিরুদ্ধে এফআইআর এবং ফেক এফআইআর, এবং সেই এক এফআইআরে মোহাম্মদ ইউনূস সায় দিচ্ছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণেও আর সরকারটা নেই। তিনিও অতীব একজন সাম্প্রদায়িক শক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন। প্রশ্ন হলো এবার বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকার কী ভূমিকা পালন করবেন সেটাই কিন্তু দেখার। কারণ হিন্দুরা যখন আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে বারবার, একবার না একাধিকবার, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশে হিন্দুদের জনজাগরণের একটা প্রয়োজন ছিল। অন্তত একটা প্রতিরোধের দরকার ছিল, প্রতিবাদের ভাষা দরকার ছিল, যেটা আমরা দেখেছি চট্টগ্রামের মহাসমাবেশে, যেটা আমরা দেখেছি রংপুরের মহাসমাবেশে। হাজার হাজার কাতারে কাতারে হিন্দুরা সবাই একত্রিত হয়েছেন এবং প্রতিবাদের কণ্ঠ তুলেছেন, প্রতিরোধ গড়েছেন এবং চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাঁর নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ সরকার স্বাভাবিকভাবে সেটাকে ভালো চোখে নেননি। মৌলবাদীরা সেটা ভালো চোখে নেবেন না, সেটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ সরকার, যার নেতৃত্বে রয়েছেন একজন নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস, আমরা প্রথম দিন থেকেই আমরা আন্দাজ করছিলাম মোহাম্মদ ইউনূস কিন্তু পরিষ্কারভাবে একটি সাম্প্রদায়িক শক্তির প্রতীক হিসেবে সরকারের শাসনে বসছেন। অনেকে বিশ্বাস করতেন, অনেকে বিশ্বাস করতেন না। আমি বিশ্বাস করতাম না। আমার খালি কোনো একটা জায়গা মনে হতো, এত বড় একজন মাপের মানুষ, সারা পৃথিবী তাকে চেনে, বাঙালিরা অন্তত চেনে, নোবেল পুরস্কার পেয়েছেন, সেই মানুষটা কি জামাতের চটিতে পা গলাবেন কিংবা বিএনপির চটিতে পা গলাবেন? এটা বারবার আমার মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি তিনি করলেন। তা নাহলে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেফতার করার কোনো প্রয়োজন ছিল না। হিন্দুরা, সনাতনীরা, তাদের উপর যে আক্রমণ হচ্ছে, ক্রমাগত আক্রমণ হচ্ছে, তার বিরুদ্ধে শুধু প্রতিবাদ করেছেন, এইটুকু তো, তার থেকে তো বেশি কিছু নেই। তারা একত্রিত হয়েছেন, তারা তো হাতে বন্দুক তুলে নেননি, তারা কণ্ঠ তুলেছেন, তারা স্লোগান তুলেছেন এবং সনাতনী জাগরণের একটা জায়গা তৈরি করেছেন যে আমরা বাংলাদেশের সংখ্যালঘু হলেও আমরা সবাই একত্রিত, আমাদের ওপর কোনো আক্রমণ আমরা বরদাস্ত করব না। এইটুকু ঘোষণার বাইরে তো তারা নতুন করে আগ্রাসী কোনো ভূমিকা পালন করেনি। তাহলে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে গ্রেফতার করতে হলো কেন? আসলে ইউনূস সরকার বেসিক্যালি হিন্দুদের জনজাগরণটাকেই ভালোভাবে নিচ্ছেন না, কেন তারা বেসিক্যালি পরিচালিত হচ্ছেন যে শক্তির দ্বারা, সেই শক্তির অন্য নাম জামাত, সেই শক্তির অন্য নাম খালেদা জিয়ার বিএনপি। ফলত স্বাভাবিকভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে সরকার, যদিও ছাত্র সমাজ সামনে রয়েছে, কিন্তু বেসিক্যালি সরকার নিয়ন্ত্রণটা তারা নিয়ে নিয়েছেন। কেন মোহাম্মদ ইউনূস যদি কম্প্রোমাইজ না করেন তাদের সঙ্গে, তার কিন্তু ওই ইন্টারিম সরকারে থাকাটা প্রায় অসম্ভব। 3 মাস চলে গেছে একটা সরকারের, সেই সরকারের আর্থিক অবস্থা খারাপ, সেই সরকারের আভ্যন্তরীণ আইনশৃঙ্খলার অবস্থা অতীব খারাপ, হিন্দু নিধনযোগ্য এখনও অবিচল রয়েছে, বিভিন্ন স্কেলটা কখনো বাড়ছে কখনো কমছে। সেই সময় দাঁড়িয়ে হিন্দুরা যদি সবাই মিলে একত্রিত হয়ে যান, ফলত স্বাভাবিকভাবে ইউনূস সরকার কোনো একটা জায়গায় সংকটে পড়তে পারে, তারা মনে করছেন। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কমলা হ্যারিস জিতলেন না, জিতলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প জেতার পরই স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসের উপর একটা চাপ সৃষ্টি হলো। যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন যে বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য যেটা চলছে সেটা ইমিডিয়েটলি স্টপ হওয়া দরকার। যাই হোক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতার হওয়া মানে আরও বেশি হিন্দুদের ওপর নিপীড়ন কিন্তু বাড়বে। আর ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভারত সরকার এই মুহূর্তে কী ভূমিকা পালন করেন, কোনো বিবৃতি দেন কি না, হিন্দুরা যখন নিগৃহীত হচ্ছেন সেটা নিয়েও ভারত সরকার অত্যন্ত সংযমী একটা পরিবেশ স্ট্যান্ড নিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়াচ্ছে সেখানে ভারত সরকার কিন্তু মুখ খুলতে হবে, তাহলে পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এই হিন্দুদের ওপর আরও বেশি আক্রমণ বাংলাদেশে হবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব এই কথা বলে যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যার বক্তৃতা দিয়ে আমি শুরু করেছিলাম, তাঁর বক্তৃতা দিয়েই শেষ করব।
আপনারা শুনুন বক্তৃতার মধ্যে কোনো কি উস্কানি আছে, বক্তৃতার মধ্যে একটা প্রতিরোধ আছে, প্রতিবাদের ভাষা আছে। সেই মানুষটাকেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার জেলের মধ্যে পুরলেন। জানি না তাকে রিলিজ কবে করবেন, আদৌ রিলিজ করবেন কিনা, তার উপর কোনো নিপীড়ন হবে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু ভারতবর্ষের পক্ষে কিন্তু একটা অত্যন্ত অশনি সংকেত, এবং অবশ্যই ভারতবর্ষের হিন্দুদের পক্ষেও সেটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষরা রয়েছেন, আমাদের ভাই বোনেরা রয়েছেন, তাঁদের পক্ষেও বিনিদ্র রজনী যাপন করাটা হয়তো আজ থেকে আবার নতুন করে শুরু হবে। বিগত 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নাই বিএনপি, নাই জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলব। উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে। কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না।